নমস্কার, আজকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকটি হলো মেডিকেলের কথায় হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রিথ, যাই বলি না কেন। যাই হোক, এই মুখের দুর্গন্ধ আমাদের একটি বিব্রতকর বা লজ্জাকর পরিস্থিতি তৈরি করে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে কি টপিক লাগবে বা কেমন হয়েছে টপিকটি, সেই নিয়ে কমেন্ট করবেন। তো আজকের মেনলি আলোচনা যে মুখের দুর্গন্ধ কেন হয়, কারণটা কি, তার একদম চুলচেরা বিশ্লেষণ। তো আমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে তার শিশু সন্তান তার কোলে গেছে, কোলে যাওয়ার পরে তার মুখের দুর্গন্ধের জন্য তিনি তার কাছ থেকে পালিয়ে যাচ্ছেন। তার ফলে কি একটা ডিপ্রেশনেরও সৃষ্টি হয় যে তার বাচ্চা তার কোল থেকে চলে যাচ্ছে। তো এই কারণ আজকের বলবো মুখের দুর্গন্ধের কি কারণ হয়। না, মুখের মধ্যে সংক্রমণ প্রায়ই ব্যাকটেরিয়ার বৃদ্ধির ফলে হয় এবং দাঁত, মাড়ি, হাড় এবং মুখের আশেপাশের টিস্যুগুলি বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হতে পারে, ঘ্রাণে পরিবর্তিত হয়ে দুর্গন্ধ সৃষ্টি করে। তাহলে এই ব্যাকটেরিয়া দূর করতে হবে এবং একটি ছবির মাধ্যমেও দেখাচ্ছি যে একজন কাপলের মুখে দুর্গন্ধ, তার ফলে কি একটা দূরত্ব তৈরি হয়। তো এই মুখের দুর্গন্ধ কেন হয় তার একদম বিশ্লেষণ করব। দুর্গন্ধ কেন হয়, তাহলে দুর্গন্ধ কেন হয় সেটা যদি জানতে পারি তাহলে দুর্গন্ধ যাতে না হয় সেটাও আমরা ব্যবস্থা করতে পারবো। তাহলে প্রথম পয়েন্ট, মুখে ব্যাকটেরিয়া জমা হওয়া। মুখে ব্যাকটেরিয়া খাদ্যকণা ভেঙে দুর্গন্ধযুক্ত সালফার যৌগ তৈরি করে, যার ফলে মুখে দুর্গন্ধ হয়। এবং ব্যাকটেরিয়ার নামও আছে, ট্রিপোনেমা, ডেন্টিকোলা এবং প্রোফাইরোমান, গিঞ্জিভাইটিস আমরা জানি, গিঞ্জিভালিস, আর হচ্ছে ব্যাকটেরিওডাইস একদম। তারপরে হচ্ছে এই রকম কত অনেকগুলি ব্যাকটেরিয়া আছে এবং ব্যাকটেরিয়ার ছবি দিয়েও আমি দেখাচ্ছি যে এই ব্যাকটেরিয়াগুলি আসলে আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী। এক আধটা ব্যাকটেরিয়া না, অনেক ব্যাকটেরিয়া। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দাঁত, মাড়ি, জিভ, মুখগহ্বরের সংক্রমণ। তাহলে এই দেখুন একটা প্রথম ছবিটা দিয়ে হচ্ছে ব্লিডিং গাম, অর্থাৎ মাড়িতে রক্ত পড়ছে। তারপরে হচ্ছে হ্যালিটোসিস অর্থাৎ মুখে দুর্গন্ধ। তারপরে ওরাল আলসার, অর্থাৎ এই যে ঠোঁটে ঘা হয়েছে, ওরাল আলসার, মুখে ঘা হয়েছে। এবং গাম পেন হচ্ছে মাড়িতে ব্যথা হচ্ছে। টুথ অ্যাট্রোফি এবং দাঁতগুলো ক্ষয়ে গেছে এবং মাড়ির সঙ্গে হয়ে গেছে। এবং আরও আছে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা। এই একটা ছবি দিয়েও দেখাচ্ছি যে দাঁতের ফাঁকে খাবার আটকে আছে। তার ফলে আমি কি বলেছি যে যদি যে ব্যাকটেরিয়াগুলো আমাদের মুখের মধ্যে রয়েছে, দাঁতের ফাঁকে খাবার আটকে আছে, তার সঙ্গে বিক্রিয়া করে কি হবে, সালফার যৌগ তৈরি করবে, তার ফলে দুর্গন্ধের সৃষ্টি হবে। তাহলে আমি যদি জানি কারণটা কি, তাহলে আমি তার কিন্তু তাড়াতাড়ি সমাধান করতে পারবো, কারণ এই ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে পারবো। তাহলে ব্যাকটেরিয়াগুলোকে দূর করতে পারলে তাহলে মুখে দুর্গন্ধ হবে না। তাহলে মুখের দুর্গন্ধের 3 নম্বর কারণ হচ্ছে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা। তাহলে দাঁতের ফাঁকে যাতে খাবার আটকে না থাকে সেটার ব্যবস্থাও করতে হবে। দাঁতের ফাঁকে খাবার আটকে যাতে তা না থাকে সেটার ব্যবস্থা আমরা করতেই পারি, সেটা সহজেই করা যায়। এরপরে আছে 4 নম্বর পয়েন্ট, দীর্ঘ সময় না খাওয়া, উপবাস করা বা রোজা। তো যাই হোক, দীর্ঘ সময় না খাওয়া, কোনো কারণে হয়তো দীর্ঘ সময় না খেয়ে আছে, কিংবা উপবাস করেছে, কিংবা রোজা রেখেছে, তার জন্যও কিন্তু মুখে দুর্গন্ধ আসে। এরপরে কি 5 নম্বর হচ্ছে খাবারের কারণে মুখে দুর্গন্ধ। কিছু কিছু খাবার যেমন পেঁয়াজ, রসুন, কিছু মশলা, এই খাবারগুলো আমাদের মুখে গন্ধ কিন্তু সৃষ্টি করে। তাহলে সেই খাবারগুলো একটু এড়িয়ে চলবো, বা খাবার খেলে কি করতে হবে সেটা বলে দেবো পরে, প্রতিকার যখন বলবো। এটাই শুধু আজকের কারণ নিয়ে আলোচনা করছি, কারণ নিয়ে এর পরেই আমার টপিক থাকবে প্রতিকার। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার এটার বিশ্লেষণে আসি যে 4 নম্বর হচ্ছে দীর্ঘ সময় না খাওয়া। দীর্ঘ সময় না খেলে কি হবে, যে আমাদের মুখে যে খাবারটা গেলে তো তবে লালা নিঃসরণ হবে, আর লালার নিঃসরণ যদি না হয় তাহলে কি হবে, মুখ শুকিয়ে থাকবে। তাহলে যে ব্যাকটেরিয়াগুলো আছে সে কি করবে, সে হচ্ছে ফ্লাশিং হতে পারছে না, অর্থাৎ লালার মাধ্যমে কি ফ্লাশিং হয়ে ভিতরে ঢুকে যাবে। খাবারের কারণে দুর্গন্ধ, কিছু পেঁয়াজ, রসুন, কিছু মশলা, এগুলো কিন্তু খাবার আমাদের মুখে দুর্গন্ধের সৃষ্টি করে। এবার 6 নম্বর হচ্ছে কিছু পৌষ্টিক উপাদানের ঘাটতি। কিছু পৌষ্টিক উপাদানের ঘাটতি আমাদের, যেমন আমাদের এই যে মুখের লালা দেখতে পান, এর মধ্যে টায়ালিন উৎসেচক আছে।
এবং সেটা যখন খাদ্যনালীর মধ্য দিয়ে গিয়ে স্টোমাকে চলে যাচ্ছে, তাহলে সেখানে গিয়ে আমাদের ট্রিপসিন উৎসেচক আছে, পেপসিন উৎসেচক আছে, সেই উৎসেচকগুলো কাজ করে। তারপরে আবার স্মল ইন্টেস্টাইন চলে যাচ্ছে। তো এইভাবে আমাদের খাদ্য কিন্তু যায়। তাহলে সেইখানে যদি পৌষ্টিক উপাদানের ঘাটতি ঘটে, কোনো উৎসেচকেরও ঘাটতি ঘটে, তাহলেও কিন্তু মুখে দুর্গন্ধ আনে। 7 নম্বর পয়েন্ট, অ্যালকোহল বা ধূমপান। তাহলে অ্যালকোহল খেলে কি হবে? অ্যালকোহল খেলে হচ্ছে আমাদের একদম অ্যাটাক হয়ে যায়, অ্যাটাক হয় আমাদের লিভার। তাহলে লিভার কিন্তু প্রবলেম হলে, আমরা যখন এর পরের পয়েন্টে যাব দেখবেন যে লিভারের সমস্যা হলেও কিন্তু মুখে দুর্গন্ধ আনে। আর ধূমপান তো আর বলার কথা না। ধূমপান একেবারে অ্যাটাক করে কোথায়? একেবারে অ্যাটাক মানে অর্থাৎ একেবারে ফুসফুসে গিয়ে আঘাত হানে। তাহলে ফুসফুস যদি গন্ধ হয়, তার ট্রাকিয়া, তার ব্রঙ্কাস, তার ব্রঙ্কিওলস, এগুলো যদি প্রবলেম ক্রিয়েট করে, তাহলে মুখে গন্ধ আনতে পারে। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে মাড়ির প্রদাহ। মাড়ির প্রদাহ কি না? পেরিডন্টাল ডিজিজ। প্রতিবার খাওয়ার পর মুখের ভেতরে খাদ্য আবরণ দাঁতের ফাঁকে মাড়ির ভিতরে জমে ডেন্টাল প্লাক সৃষ্টি করে, পরে তা থেকে মাড়ির প্রদাহ দেয়। একে পেরিডন্টাল ডিজিজ বলে। তাহলে কি হলো? এই পেরিডন্টাল ডিজিজ, তার পেরিডন্টাল ডিজিজ হলে তাহলে ডাক্তার দেখানোর দরকার পড়ে না। তাহলে পেরিডন্টাল ডিজিজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রতিবার খাওয়ার পরে মুখের ভেতরে খাদ্য আবরণ দাঁতের ফাঁকে যখন ঢুকে থাকে, তখন ব্যাকটেরিয়াগুলি সালফার যৌগ সৃষ্টি করে এবং তার ফলে প্লাক হয়, এবং প্লাকে গিয়ে ওই যে সালফার যৌগগুলো ঢুকে গন্ধ সৃষ্টি করে। হ্যাঁ, এইগুলো পেরিডন্টাল ডিজিজ বলে। এরপরে আমরা আবার পয়েন্টে আসবো। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি। তারপরে হচ্ছে পৌষ্টিক উপাদানের ঘাটতি হলো, অ্যালকোহল ধূমপান হলো, মাড়ির প্রদাহ হলো। এরপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি, যেটা খুব কম জায়গায় দেখতে পাবেন, যে গবেষণায় দেখা গেছে উদ্বেগ অর্থাৎ ডিপ্রেশন বা স্ট্রেস বা হচ্ছে বিমর্ষতা, এগুলো কিন্তু হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ আনতে সাহায্য করে। তাহলে যে বিষণ্ণতায় ভোগে, যে অ্যাংজাইটিতে ভোগে, যে স্ট্রেস করে, তার কিন্তু মুখের দুর্গন্ধ হয়। কারণ কেন বলুন তো? যে এগুলো তো ব্রেনের ফাংশান, সে কী করছে? তার ফাংশানে প্রবলেম ঘটাচ্ছে, যার ফলে মুখে দুর্গন্ধ আনে। আরেকটি পয়েন্ট হলো কি, খুব কমন পয়েন্ট, আয়রনের মাত্রা কমে যাওয়া বা অ্যানিমিয়াও মুখের দুর্গন্ধ আনে। এটা কিভাবে আনে না? আয়রনের মাত্রা কমে যায়, যেমন হিমোগ্লোবিন যদি কমে যায়, হিমোগ্লোবিন যদি 9-এর নিচে থাকে, তাহলে কি হবে? তাহলে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না। তাহলে আমাদের মাড়ি, দাঁতের সঙ্গে কানেক্ট মাড়ির কানেক্ট, তাহলে মাড়িতে রক্ত সঞ্চালন হচ্ছে না। তার ফলে কি হচ্ছে? রক্ত সঞ্চালন যদি না হয়, তাহলে ওখানে শুকিয়ে যায়। তাহলে ব্যাকটেরিয়াগুলো কি হলো? ওখানে জমে থাকছে। তার ফলে কি? ওখানে যে সালফার যৌগগুলো সৃষ্টি করছে খাদ্যের কণার সঙ্গে, সেগুলো দুর্গন্ধ সৃষ্টি করছে। তাহলে এটা অ্যানিমিয়া হয়ে গেল। এরপর আমরা আসছি কিছু ওষুধও মুখের গন্ধের সৃষ্টি করে। তাহলে কিছু ওষুধ মুখের গন্ধ সৃষ্টি করে, তো এটা জানছি। তাহলে সেই ওষুধগুলো কি, সেটা সম্পর্কে আমাদের জেনে নেওয়া যাক। তাহলে এলএসডি ড্রাগ, যেটা হচ্ছে মানসিক প্রবলেমের জন্য দেওয়া হয়ে থাকে, সেটা খেলে কিন্তু মুখে গন্ধ আনে। আর কি আনে? অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ বা অ্যান্টিহিস্টামিন ড্রাগ, অর্থাৎ অ্যালার্জির ওষুধ, যাদের সর্দি কাশির জন্য যে ওষুধ খায়, সেটাও কিন্তু মুখের দুর্গন্ধ আনতে পারে। আর কি? হাইপার টেনশনের যদি ওষুধ খায় বা ডাইউরেটিক্স খায় বা স্লিপিং ট্যাবলেট খায়, সেগুলোও কিন্তু মুখের দুর্গন্ধ আনে। এরপরে আরেকটি টপিকে আসছি, যেটা হচ্ছে কি কি রোগ মুখের দুর্গন্ধ আনে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রের রোগ। তাহলে আমরা যখন অ্যানাটমিটা একটু বলেছিলাম যে আমাদের খাবারটা কোথায় যাচ্ছে না, ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালীর মধ্য দিয়ে বেরিয়ে গিয়ে কোথায় চলে যাচ্ছে না, স্টোমাকে অর্থাৎ খাদ্য থলিতে চলে যাচ্ছে। তাহলে সেখানে যদি পেপটিক আলসার হয়, অর্থাৎ সেখানে যে তার যে খাদ্যথলিটা আছে, খাদ্যথলির যে ভেতরের পার্টে যে লেয়ারটা আছে, সেখানে কি হয়েছে? সেখানে হচ্ছে ঘা সৃষ্টি। আলসার মানে কি? ঘা। তাহলে পেপটিক আলসার, এখানে ঘা সৃষ্টি হয়েছে। তার ফলে কি হলো? যে খাবারটা গেল, সেই খাবারটা হজম ঠিকমতো হচ্ছে না, অর্থাৎ পরিপাক হচ্ছে না। তাহলে এটা একটা পরিপাকতন্ত্রের রোগ, পেপটিক আলসার। তাহলে এর ফলেও মুখের গন্ধ। এবার কি? লিভারের রোগ হলে মুখের গন্ধ রয়েছে বলেছি। গর্ভাবস্থা থাকলেও মুখের দুর্গন্ধ হয়।
এবং কিডনির জটিলতা যদি থাকে তাতেও কিন্তু মুখের দুর্গন্ধ হয়ে থাকে। এবার 5 নম্বর পয়েন্ট আসি, বাতজনিত রোগ। বাতের ব্যথা বলে না, গাঁটে গাঁটে বাতের ব্যথা হয়েছে, তাহলে বাতজনিত কোনো যদি রোগ থাকে তাহলেও কিন্তু মুখের দুর্গন্ধ হয়ে থাকে। আর কি, ডায়াবেটিক মেলাইটাস অর্থাৎ ডায়াবেটিস বা বহুমূত্র রোগ যাই বলুন না কেন, তার ফলেও কিন্তু মুখে দুর্গন্ধ হয়। দেখবেন ডায়াবেটিস রোগীদের মুখের দুর্গন্ধ হয়। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। যদি হাইপার টেনশন বা ব্লাড প্রেশার হাই, বলে না আমার খুব ব্লাড প্রেশার হাই, আমার হাইপার টেনশন বলেছে ডাক্তারবাবু, তাহলে তাদেরও কিন্তু মুখের দুর্গন্ধ হয়ে থাকে। আর 8 নম্বর পয়েন্ট আছে গলা বা পাকস্থলীর ক্যান্সার। গলা বা পাকস্থলীর ক্যান্সার যদি হয়, কারণ ওখানে সেল বা টিস্যুগুলো মারা যাচ্ছে, তার ফলে কি হলো, তার ফলে ব্লাডের কিন্তু আরবিসি বা ডব্লিউবিসির প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ডব্লিউবিসি বেড়ে যাচ্ছে আর হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকা বেড়ে যাচ্ছে আর আরবিসি কমে যাচ্ছে, তার ফলেও কিন্তু মুখে দুর্গন্ধ হয়। আর কি, এডস তো হবেই। এডসের তো কি কোমরবিডিটি না, এডসের হচ্ছে ইমিউনিটি কমিয়ে দেয়, তাহলে তার ফলেও দুর্গন্ধ হচ্ছে, মুখের দুর্গন্ধ হচ্ছে। আর হৃদরোগ হার্টের রোগ, অর্থাৎ হার্ট ব্লাড সার্কুলেশন ঠিকমতো করতে পারছে না। অ্যানিমিয়াতেই আমি অ্যানাটমিটা বলে দিয়েছি যে ব্লাড সার্কুলেশন যদি ঠিকমতো না হয় তার ফলেও কিন্তু মুখে দুর্গন্ধ আনে। 11 নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক রোগ। তাহলে মানসিক রোগ আমার একটা এই চ্যানেলেই আছে মানসিক রোগ নিয়ে। তাহলে মানসিক রোগের ক্ষেত্রে যে ওষুধগুলো খায় তার ফলেও দুর্গন্ধ হয়, এবং মানসিক রোগের ডিপ্রেশানে কিন্তু মানে ভালোই মুখে দুর্গন্ধ হয়। আর কি, 12 নম্বর পয়েন্ট নাক কান ও গলার রোগ। নাক কান গলার রোগ, কারণ এটা একটা অপরের সঙ্গে যুক্ত। নাক, কান এবং গলা, দেখবেন মুখের যে হাওয়াটা আছে সেটা একটু ঠেলে দিন, ঠেলে ভিতরের দিকে ঢুকিয়ে দেন, নাক দিয়ে বেরিয়ে যাবে, আবার নাক দিয়ে টেনে নিন, আবার মুখ দিয়ে বেরোবে। হ্যাঁ, তাহলে এইগুলো কিন্তু মুখের দুর্গন্ধ আনতে পারে। তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং দুর্গন্ধ থেকে মুক্তির উপায় এর পরের এপিসোডে আসছে। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ খুব ধৈর্য ধরে শোনার জন্য। শুনতে থাকুন, আমি এরপরে আবার একটি নিয়ে